আমাকে একটু জানা, তোরা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, দেখো নুনরা, তোমরা 4th সেমিস্টারে উঠে গেছো। তোমাদের একটা স্বতন্ত্র পেপার, সেটা হচ্ছে ছন্দ অলঙ্কারের পেপার। আমাদের ক্লাস শুরু হবে ছন্দের মধ্য দিয়ে। তো এটা ব্যাকরণ এর একটা জায়গা, ছন্দ এবং অলঙ্কারও। পাশাপাশি তোমাদের যে ভাষাতত্ত্ব বলে আর একটা ইউনিট আছে, সেটাও কিন্তু সম্পূর্ণ ব্যাকরণ এর জায়গা। প্রথমেই বলে রাখি যে তোরা ক্লাসে এসেছিস এবং তোরা ব্যাকরণ শিখবি, মানে বিশাল কিছু একটা পাহাড় ধসকানোর মতো কঠিন বিষয়, এরকমটা কিন্তু নয়। যে ব্যাকরণ শেখাবে আর যে ব্যাকরণ শিখবে, দুজনকেই কিন্তু কি বলতো, একদম মুক্ত থাকতে হবে, একদম নিজেদেরকে ঢিলে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? যদি ভাবিস যে আমি বিশাল কঠিন কিছু শিখতে এসেছি, হ্যাঁ, খুব ভয় ভয় করছে, তাহলে কিন্তু ছন্দ শিখতে পারবি না, তাহলে কিন্তু অলংকার শিখতে পারবি না। এইখানে ছন্দ তোদেরকে শিখতে হলে, কিংবা এখানে অলংকার তোদেরকে শিখতে হলে, এখানে তোদেরকে ভাষা তত্ত্ব শিখতে হলে আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে পাখির মতো কিচিরমিচির করতে হবে, হ্যাঁ, হই হুল্লো করতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, আনন্দ করতে হবে, তবে গিয়ে তোরা ছন্দটা শিখতে পারবি। যদি বিশাল নিজেকে ধরে রাখিস কঠিন করে, হ্যাঁ, আমি একদমই মুখ দিয়ে কিছু উচ্চারণ করব না, তাহলে তো ছন্দ হবেই না। একদম ওপেন ওপেন ভাবেলে কথা বলতে হবে তোদের, আমার সাথে দরকার হলে আনমিউট করে ক্লাস করতে হবে। যতই কিচির মিচির সাউন্ড আসুক, তবু সেগুলোকে অ্যাডজাস্ট করে আমাদেরকে শিখতে হবে, তবে তোরা ছন্দ শিখতে পারবি। আর এই সেমিস্টারে যদি তোরা ভেবে নিস যে আমরা মুখস্থ বিদ্যা করে পেরিয়ে যাব, তাহলে হয়তো অন্যান্য সেমিস্টারগুলো পেরিয়ে যাবি, কিংবা যে সেমিস্টারগুলো তোরা পেরিয়ে এসেছিস সেগুলো তোরা পার করে এসেছিস, কিন্তু এই যে সংসারটা ছন্দ অলংকার এবং ভাষাতত্ত্বের, এই সংসারটার দোরগোড়া পেরোনো খুব মুশকিল। কেননা এটা হচ্ছে অঙ্কের মতো একটা জায়গা, এটা হচ্ছে বোঝার একটা বিষয়। আর যখনই বোঝা হবে তখন সেটা আনন্দের মতো করে বোঝা হবে, মানে বিশাল কিছু ভেবে নিস না যে বিশাল কিছু শিখতে আসছি, এরকম কিছু নয়, দেখবি মজা লাগবে, হ্যাঁ, মজার সহিত আমাদেরকে শিখতে হবে। এবার আমি বারবার যেটাতে আসি, আমরা ছন্দের ক্লাস তো করবই, আমরা অলংকারের ক্লাস তো করবই, পাশাপাশি আমরা ভাষাতত্ত্বের ক্লাসও করব। কিন্তু একটা বড় সিলেবাস, ছন্দের মধ্যে অনেক কিছু আমাদেরকে জানতে হবে, সেটা মজার ছলে জানবো। অলংকারের মধ্যে অনেক কিছু জানতে হবে, সেটাও মজার ছলে জানবো। ভাষাতত্ত্বের মধ্যেও অনেক পার্ট রয়েছে, সেটাও মজার ছলে জানবো। কিন্তু আমাদের সিলেবাসটাকে প্রথমে সহজ করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো সিলেবাসটাকে আমাদের যদি সহজ করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে PYQ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিভাবে প্রশ্ন আসছে এই জায়গাটা থেকে, কেমন ভাবে ছন্দ থেকে প্রশ্ন দিচ্ছে, কিভাবে অলংকার থেকে প্রশ্ন করা হচ্ছে, কিংবা ভাষা তত্ত্ব থেকেই বা কিভাবে প্রশ্ন করা হচ্ছে। এই ধারণাটা যদি আমাদের প্রথমে জন্মে যায়, তাহলে আমরা যখন ভিতরে ঢুকবো, তাহলে আমরা গুরুত্ব দিতে পারবো সেই জায়গাটাকে, যে জায়গাটা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। তাহলে কি হবে, তোদের প্রশ্নপত্রে যাই প্রশ্ন আসুক না কেন, তোরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবি। বোঝা গেল? তাহলে আমাদের ছন্দের ক্লাস শুরু করার আগে আমাদেরকে PYQ একটু ঘাঁটতে হবে। তো আমরা সেটাকে নিয়েই একটু কাজ করব। হ্যাঁ, প্রথমে বল, তোরা দেখতে পাচ্ছিস PYQ? দেখা যাচ্ছে? তোমাকে জানো তো? হ্যাঁ স্যার। দেখা না স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, দাঁড়ায়। না তো দেখতে পাচ্ছি না। এবারে স্যার পাচ্ছি। পাচ্ছিস তো? পাচ্ছি। হ্যাঁ স্যার এখন পাচ্ছি। নুনু, যে দেখতে পাচ্ছিস না, তোর হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, দেখ তো। এবারে পাচ্ছিস? না স্যার এখন পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছিস তো? পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখ, আমি একটু বিষয়টা সহজ করি। এই ক্লাসগুলো মন দিয়ে করবি, এইটা হচ্ছে মেন ক্লাস, এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। দেখ, তোদের একটা পেপার হচ্ছে ছন্দ অলংকার, ঠিক আছে? ছন্দ অলংকার, এখান থেকে মোট 75 নম্বরের প্রশ্ন হবে,
যেভাবে প্রশ্ন তোরা করে এসেছিস পড়ে এসেছিস ঠিক সেরকম 3 ঘন্টা সময় থাকবে। একটু ভালো করে প্রশ্নপত্রটা প্রথমে দেখ, কি কি পাঠ আছে। একটা ছন্দ আছে আর একটা অলংকার আছে, দুটো আলাদা আলাদা পাঠ কিন্তু। ছন্দ আমাদেরকে আলাদাভাবে শিখতে হবে, পড়তে হবে। অলংকার আমাদেরকে আলাদাভাবে পড়তে হবে বা শিখতে হবে। তাহলে প্রশ্ন কিভাবে আসছে? তোমাদেরকে 2 নাম্বারের প্রশ্ন করতে হচ্ছে মোট 15টা, ঠিক আছে? এবং প্রশ্ন এখানে থাকছে মোট সম্ভবত 24টা মতো। 24টার মধ্যে তোমাদেরকে কটা করতে হচ্ছে নুনুরা? 15টা। ভালো করে লক্ষ্য কর, তোরা হয়তো এখন কিছুই বুঝবি না এই প্রশ্নপত্রটা সম্পর্কে, কিন্তু আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন আছে, দল কাকে বলে, দল কয় প্রকার ও কি কি? এটা হচ্ছে ছন্দের প্রশ্ন। এটা ছন্দ বুঝতে পারছিস, এটা ছন্দের প্রশ্ন। অতিপর্ব ছন্দের প্রশ্ন, ছন্দ রয়েছে, এটাও ছন্দের প্রশ্ন। লয় হচ্ছে ছন্দের প্রশ্ন। এগুলো সব এক একটা উপাদান ছন্দের, এক একটা উপাদান। পয়ার ছন্দের একটা জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ, ছন্দ একটা জায়গা। পর্ব এবং পর্বাঙ্গ এটা হচ্ছে ছন্দের একটা উপকরণ বা উপাদান, এটা ছন্দের একটা জায়গা, ঠিক আছে? তারপরে দেখ, এটাও ছন্দ। এখানে শুধু বলা হয়েছে যে কয়টি দল আছে চিহ্নিতকরণ করো। দুটো দল আমাদের সাধারণত, একটা মুক্ত দল এবং রুদ্ধ দল। হ্যাঁ, তো সেই চরণটাতে কি কি দল রয়েছে সেই জায়গাটা তোদেরকে, অর্থাৎ এটাও ছন্দের একটা জায়গা। ছেদ ও জ্যোতির পার্থক্য এটাও ছন্দের একটা জায়গা। এখানে ছন্দ রয়েছে, এটাও ছন্দের একটা জায়গা। যৌগিক স্বরান্ত দল এটাও ছন্দের জায়গা। এরপর থেকে শুরু হচ্ছে অলংকার। তাহলে এখন ভালো করে দেখতো, এরপর থেকে যতগুলো আছে, এই নিচে যতগুলো আছে সব অলংকার, সব অলংকার। এত দূর অবধি শর্ট কোশ্চেন পুরোটাই অলংকার ঢুকে আছে। একটু ভালো করে খেয়াল কর, দেখ তো, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা প্রশ্ন ছন্দ থেকে এসেছে। কটা প্রশ্ন বল একবার? 12টি। 12টা স্যার। তোদের 12টা। তোদের তোদের কটা করতে হয়? 15টা। অলংকার থেকে কটা প্রশ্ন এসছে? 12টা। অলংকার 12টা। ছন্দ থেকেও 12। তাহলে আমাকে একটু ভালো করে বল, যদি কোনো একটা শিক্ষার্থী যে কোনো একটা টপিক যদি নখ দর্পণে নিয়ে আসতে পারে, হাতের মুঠোয় নিয়ে আসতে পারে, সে পুরোপুরি এত বড় সিলেবাসটাকে বার করে দেবে কি পারবে না বল? আমাকে বল, বল। তুই এমনিতে 12টা পেরে গেছিস, আর বাকি থাকছে কটা? 3টে। আরে তুই কি অলংকার পড়বি না? অবশ্যই পড়বি। সেখান থেকেও প্রশ্ন উত্তর করতে পারবি, সেখান থেকে 3টে পারবি না, কিংবা হয়তো সেখান থেকে 7টা, এখান থেকে বাকিটা। টোটাল টোটাল কটা? 15টা। 7 7 14, যে কোনো একটা থেকে একটা। তাহলে দেখ, যে কোনো একটা টপিক যদি ভালো করে কেউ করে, একটা টপিক, তাহলে এখানে তার 15টা, আর পাশাপাশি যদি ওই অলংকারটা একটু করে নেই, তাহলে আরামে কি 15টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না? সত্যি করে বল, পারবে কি পারবে না? হ্যাঁ স্যার, পারবে। এরপরে দেখ, এখানেও ভালো করে লক্ষ্য কর, ছন্দ মানে ছন্দ থেকে প্রশ্ন, মাত্রা গণনা পদ্ধতি মানে ছন্দ থেকে প্রশ্ন। দুটো ছন্দ থেকে প্রশ্ন, এটাও ছন্দ থেকে প্রশ্ন। ভূতের মতন চেহারা যেমন নির্বোধতি ঘর, এটা তো নির্ণয় করতে বলছে, এটাও ছন্দ। সনেটের জায়গাটা, এটাও ছন্দ। তাহলে দেখ, 4টে ছন্দের প্রশ্ন 5 নাম্বারের এসেছে, আর 4টে অলংকারের প্রশ্ন 5 নাম্বারের এসেছে। তাহলে ভালো করে লক্ষ্য কর, এখানেও বিভাজনটা ঠিক সেরকম ভাবেই সমান সমান দুটোকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাদেরকে কটা লং কোশ্চেন করতে হয় এখানে? যে কোনো 5টা। 5টা। তাহলে দেখ, যে কোনো একটা টপিক ছন্দ এবং অলংকারের মধ্যে যদি নখ দর্পণ করতে পারিস, যদি হাতের মুঠোই করে নিতে পারিস, তো এই পরীক্ষাতে 8 পয়েন্টের উপরে কারো ক্ষমতা নেই যে তোদেরকে আটকে দেবে। আমি এটা মানে গ্যারেন্টি সহকারে বলতে পারি। লং কোশ্চেন যদি লক্ষ্য করিস, মিশ্র কলাবৃত্ত ছন্দ, এর বৈশিষ্ট্য 3টাই তো ছন্দ আছে ভাই। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। এই 3টে ছন্দের বৈশিষ্ট্য, তার এটা একটা আলাদা নাম ওদেরই, তো সেটা তোদেরকে পড়ানো হবে। কোন ছন্দের আরো বিভিন্ন নাম আছে। মুক্ত ছন্দ, তাহলে ছন্দ থেকে দেখ দুটো 10 নাম্বারের আসছে, অলংকার থেকে দুটো 10 নাম্বার আসছে। তাহলে একটু ভালো করে কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে দুটোই সমান সমান পাঠ? একটা পাঠ যদি কেউ ভালো করে ক্লিয়ার করে,
তাহলে 90% তার ক্লিয়ার হয়ে গেল। বল হ্যাঁ কি না, ইয়ে শোন, তোদের কি মনে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes. তাহলে আমাদেরকে ওই একটা পার্ট ভালো করে, আমরা তো দুটো পার্টেই ভালো করে ক্লিয়ার করব, কিন্তু একটা পার্ট যেন আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আমরা চাইবো দুটোই হয়ে যাক তোদের, তোরা যদি দুটো পেরে যাস তো খুব ভালো। যারা হয়তো শেষের দিকে, যারা খামখেয়ালি করিস, প্রথম দিকে শুরু না করিস, শেষ দিকে করিস, কিন্তু আমি বলবো প্রথম থেকে তোরা এই সিলেবাসটাকে যে গতিতে নিয়ে যাবি সেই গতিটা যেমন পরবর্তী সময়েও কিন্তু থাকে। বুঝতে পারলি বিষয়টা? বল, কোশ্চেন প্যাটার্ন বোঝা হয়ে গেছে তোদের, কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে কি না বোঝা হয়ে গেছে জায়গাটা? দুটোই কিন্তু সমান সমান, থেকেও ওটা থেকেও আসবে 12টা শর্ট কোশ্চেন, এটাও 12টা, টোটাল 24টার ভিতরে 15টা, এখান থেকে 4টা, ওখান থেকে 4টা, টোটাল 8টার ভিতরে 5টা, আর ওই দিক দিয়ে টোটাল 4টা প্রশ্ন আসবে, ছন্দ থেকে 4টা, অলংকার থেকে 4টা, যে কোনো দুটো লং কোশ্চেন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার হয়েছে জায়গা? হ্যাঁ স্যার। Yes. ওকে, এরপরে চলে যায় ছন্দে। তাহলে আমাদের আজকের ক্লাস হবে ছন্দের ক্লাস। দেখ, ওই যে প্রথমেই বললাম যে ছন্দ শিখতে গিয়ে নিজেকে প্রথমে হালকা কর, মানে ভয় নিয়ে আসবি না নিজের মধ্যে, মানে এটা ভেবে নিবি না যে আমি ব্যাকরণ শিখছি মানে খুব কঠিন একটা বিষয়, এরকমটা কিন্তু নয়। প্রথমেই আমি একটু কঠিন ভাষায় বলছি, দেখ তোরা কেউই জানিস না ছন্দের সংজ্ঞা কি। আমি প্রথমে বলছি, আমার সাথে সাথে না তোরা আওড়াবি, হ্যাঁ, আমার বলার পরে। ছন্দের সংজ্ঞাতে কি রয়েছে না, পদকে যেভাবে বিন্যাস করলে একটা বাক্য শ্রুতিমধুর হয় এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, তাকেই কি বলা হয়? বল। ছন্দ। 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 তাহলে আমি কি বলছি, পদকে যেভাবে বিন্যাস করলে একটা বাক্য কি হয়? বল কি হয়? শ্রুতিমধুর হয়, আর মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়। রসের সঞ্চার ঘটায়, তাকেই কি বলা হয়? ছন্দ বলা হয়। বল ছন্দ। তোরা কিছু বুঝলি? কিছু কি বুঝতে পেরেছিস? এক বিন্দু মাত্র পারিসনি, কিন্তু এটা হচ্ছে মেন জিনিস। কি না, পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য মেন জায়গা কোনটা না, শ্রুতি মধুর হবে, অর্থাৎ আমাদের কানে শুনতে ভালো লাগবে বাক্যটা, আর মনের ভিতরে একটা রসের সঞ্চার ঘটবে, আহা হা হা, কি শুনে ফেললাম, ও কি আনন্দ আমার, সেটাই কি হবে? ছন্দ হবে। তোরা কিছুই বুঝলি না। দেখ, এবারে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। আমরা সকলেই গ্রামে গঞ্জে বাস করি, ঠিক আছে? তোরাও বাস করিস, আমরা খুব সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। আমাদের চলার পথে অনেক মানুষ আমরা দেখতে পাই, রাস্তাঘাটে দেখতে পাই, মাঠে দেখতে পাই, কোনো কৃষক ধান কাটছে, কোনো কোনো হয়তো দরিদ্র একজন মানুষ, সে গরু চড়াতে গেল মাঠে, তারা একে অপরের সাথে কথা বলছে, যারা চাষি, যারা ধান কাটছে, তারা একে অপরের সাথে কথা বলছে। এগুলো আমরা নিত্য নৈমিত্তিক যে ছোটখাটো তুচ্ছতাচ্ছিক বিষয়, আমরা যে সকল ভাষায় কথা বলি, খুব সাধারণ ভাষায়, এই যে সাধারণ ভাষাগুলো, কোনো একজন প্রতিভাধর ব্যক্তি যদি সেই ভাবটাকে তুলে নিয়ে পরপর শব্দ দিয়ে গঠন করে যদি একটা তালে ফেলতে পারে, একটা রিদেমে ফেলতে পারে, এবং সেটা যখন আমাদের শুনতে ভালো লাগে এবং মনের ভিতরে রসের সঞ্চার ঘটায়, তখনই সেটা ছন্দ হয়েছে। দেখ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা সাধারণ মানুষ, হয়তো একটা সাধারণ মানুষ একটা কথা বলছে যে একটা ছেলে আলু জমি থেকে ঝুড়ি নিয়ে মূলো চুরি করতে গেল। বল, বিশাল কিছু কথা। এই যে কথাটা,
এই কথাটা কি জন্মের পর জন্ম ধরে মানুষ শুনবে? তোর মনে হয়? মনে কর আমি নর্মাল একটা কথা, হয়তো একজন চাষি, তার হয়তো একটা ছেলে আছে, সে বলছে যে জানিস, একজন বলছে জানিস আজকে না একটা বিশাল কাণ্ড দেখে ফেললাম। কি না, এর ছেলে আলু জমি থেকে ঝুড়ি নিয়ে শালা মূলো চুরি করতে চলে গেল ওর বাগানে। বল, খুব অথেন্টিক কোনো কথা বললাম কি আমি? তোর কি এটা ভালো লাগছে? না। কিন্তু এই যে সাধারণ কথাটা, এই সাধারণ কথাটাই যখন কোনো প্রতিভাধর ব্যক্তি, অর্থাৎ যার প্রতিভা রয়েছে, এই সাধারণ কথাটাকে অসাধারণ করে বলার, তখন সে কি করবে? এই সাধারণ কথাটাই টুক টুক করে ছোট্ট ছোট্ট শব্দে, মানে শব্দ নিয়ে আসবে, এবং সেই ছোট্ট ছোট্ট শব্দগুলোকে পর 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 সাজিয়ে দেবে, এবং সাজিয়ে নিয়ে এমন সুন্দর করে পরিবেশন করবে, যেটা আমাদের মনের মধ্যে কি করবে? বল, মনের মধ্যে কি করবে? কিসের সঞ্চার? র- রসের রসের সঞ্চার রসের করবে। সঞ্চার করবে। আর আমাদের কানটা কি হবে? শ্রুতি মধুর হবে, শ্রুতি মধুর। অর্থাৎ শুনতে ভালো লাগে। দেখি সাধারণ কথাটাকেই একজন অসাধারণ ব্যক্তিত্ব, যার ভিতরে প্রতিভা রয়েছে, সে দেখ কিভাবে সাজিয়ে নিয়ে ছন্দে পরিণত করে দিচ্ছে। কি রয়েছে দেখ, বালুর চরে আলু হাঁটা হাতে বেতের চুপড়ি, ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূলো নিল উপড়ি। বল, ওই জিনিসটাই কি নয় এটা? কোনটা ভালো লাগছে শুনতে বল? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আমার কিন্তু নয়। তোরা বল, নিচেরটা শুনতে ভালো লাগলো কি লাগলো? বালুর চরে আলু হাঁটা হাতে বেতের চুপড়ি, ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূলো নিল উপড়ি। দেখ, একটা সাধারণ কথা, একটা সাধারণ কথাকেই একজন প্রতিভাধর ব্যক্তি তার প্রতিভার দ্বারা সেই কথাগুলোকে আমাদের কাছ থেকে টুকটুক করে তুলে নিল, এবং সেটাকে কি করে দিল? তালে ফেলে দিল, একটা রিদমে ফেলে দিল। যখনই সেটাকে রিদমে ফেলে দিল, তখনই সেটা আমাদের শুনতে ভালো লাগলো, আমাদের কানের মধ্যে শ্রুতি মধুর হলো, আমাদের মনের মধ্যে রসের সঞ্চার ঘটালো। সেটাই তখন কি হয়ে উঠলো রে? সেটাই তখন কি হয়ে উঠলো? ছন্দ। আমি তো তোকে প্রাথমিক ধারণা দিচ্ছি। স্যার, স্যার হ্যাঁ, একটা প্রশ্ন, মানে কি বলে যে ওই তালের যে মিলটা, সেটাকে তো ছন্দ বলে না? অবশ্যই তালের যে মিলটা সেটাই ছন্দ। এই যে বাতাস, ধর বাতাস বইছে, তার ভিতরেও একটা ছন্দ আছে। বাতাস বইলে দেখবি গাছের পাতা, হয়তো দেখবি হালকা বাতাস বইছে, হালকা বাতাস বইলে গাছের পাতাটা কেমন ভাবে নড়বে রে? হালকা ভাবে নড়বে। দেখ, এই যে আমরা এই যে লাইনগুলো যেগুলো পাচ্ছি, এগুলো তো অনেক পরের কথা, এগুলো অনেক পরের কথা। কিন্তু প্রথম ছন্দ জিনিসটা এসছে প্রকৃতির থেকে। এই যে ঢেউ একটার পর একটা একটার পর একটা যে যাচ্ছে, তার ভিতরে কি ছন্দ নেই? বল, তার ভিতরে কি ছন্দ নেই? আছে কি? বল, একটা পাতা যে নড়ছে, সেটা বাতাসের মাধ্যমে নড়ছে। বাতাসটা যদি হালকা বয়, তাহলে বাতাস, পাতাগুলো হালকা হালকা নড়বে, দুম করে চলে আসবি না। আমি এটা প্রাথমিক ধারণা দিচ্ছি, একদম প্রাথমিক ধারণা, একদম মজার ছলে বিষয়টাকে নে। ছন্দ হচ্ছে সেই জিনিসটাই, মাথায় এটা ঢোকা বারবার, ছন্দ হচ্ছে সেই জিনিসটাই যেটা আমরা সচরাচর যে সকল কথাগুলো ব্যবহার করি, সেই কথাগুলোকেই যখন কোনো একজন প্রতিভাধর ব্যক্তি, যার ভিতরে প্রতিভা আছে, সেই শব্দগুলোকে, মানে ওই ঘটনাটাকে তুলে নিয়ে টুকটুক করে শব্দ নিয়ে এসে একটা তালে ফেলে দেওয়ার, একটা রিদেমে ফেলে দেওয়ার, যেটা আমাদের শুনতে ভালো লাগে এবং মনের ভিতরে রসের সঞ্চার ঘটায়, তখনই সেটা ছন্দ। একটা উদাহরণ দিই। মনে কর, হাসি পেলে হাসবি। মনে কর একজন টিউশন মাস্টার টিউশন পড়াচ্ছে, ঠিক আছে? আগের সেমিস্টারেও দিয়েছিলাম উদাহরণটা। একজন টিউশন মাস্টার টিউশন পড়াচ্ছে, টিউশন স্যারের একটা ছোটদি আছে, সে পাশে বসে আছে। অনেকগুলো মেয়ে ছেলে সবাই তো টিউশন পড়ে, তোরা যেমন এখানে পড়ছিস। তো হয়েছেটা কি, এখানে অনেকজন বসে আছে, অনেকজন বসে আছে।
ধরে নে সবার আলাদা আলাদা নাম। এই মেয়েটাকে বলছে, ই মা, তোর নাকের দিয়ে লম্বা পাড়া কি একটা বার হচ্ছে। তাহলে নাকের দিয়ে সাধারণত কি বার হবে, কি বার হতে পারে? এটা দেখ, পরিবেশটা একটু কফ। ওরা টিউশন পড়ছে, ওর হয়তো সর্দি টর্দি হয়েছে মেয়েটার, এরপরে সে বলছে যে ই মাই ছি, তোর নাকের দিয়ে কি বার হচ্ছে লম্বা পাড়া। এরপর কি করবে মেয়েটা, কি করবে বল? মাথায় দেবে না খাবে নাকি চাটবে? বল কি করবে মেয়েটা, কি চাটবে? বিশাল কিছু কি কথা বলে দিলাম আমি, বল তোরা বল আমাকে। ও তো এরকমই করবে, ছি তু। দেখ, এগুলো খুব সাধারণ একটা পরিবেশ, এটা তো খুব সাধারণ একটা পরিবেশ কিনা বল, হ্যাঁ কিনা? এরপরে ধরুন এই ঘটনা, যদি যার ভিতরে প্রতিভা রয়েছে, যে এই পুরো ঘটনাটাকে দেখে নিল এবং মনের মধ্যে টুকটুক করে শব্দ সাজিয়ে নিল এবং সেই শব্দগুলোকে এমনভাবে সাজালো আর আমাদের সামনে পরিবেশন করলো যে আমাদের মনের ভিতরে সেটা কি হলো, মনের ভিতরে সেটা কি করবে, আর রসের সঞ্চার ঘটবে। রসের সঞ্চার ঘটাবে আর কানের মধ্যে সেটা কি হবে, শ্রুতিমধুর করবে। শ্রুতিমধুর করবে। প্রতিভাধর ব্যক্তি কি বলছে, ওর ছেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকিকে দেই টু, ছর্দি বলে সর্দি ওঠাই এরম ওয়াকথু। সেই জিনিসটাই, ওর খেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকিকে দেই টু, ছর্দি বলে সর্দি ওঠাই এরম ওয়াকথু। তাহলে বল ওই জিনিসটাই এলো কি এলো না, হ্যাঁ কি না? তাহলে দেখ, একটা একজন প্রতিভাধর ব্যক্তি কি করলো বল, অসাধারণ করে তুললো। সে টুকটুক করে আমাদের কাছ থেকে সেই ঘটনাটা নিয়ে নিল এবং শব্দগুলো এমনভাবে চয়ন করলো, আর যখন আমাদের সামনে সেটা পরিবেশন করলো, তখন কি হলো, আমাদের মনের ভিতরে সেটা রসের সঞ্চার ঘটালো আর কানের মধ্যে বল কি হলো, শ্রুতিমধুর হলো, শ্রুতিমধুর হলো, কানের মধ্যে শ্রুতিমধুর হলো। সেটাই কি রে, ছন্দ। 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 সেটাই ছন্দ। এই যে ধর, প্রত্যেকটা জিনিসের মধ্যে ছন্দ আছে, আমি কিন্তু প্রাথমিক ধারণা দিচ্ছি, হুট করে শিখবি না। ছন্দ তো তোরা 10 মিনিটে শিখে যাবি নির্ণয় করতে, কিন্তু আসল যে জায়গাগুলো সেটা বুঝ, যে ছন্দ অ্যাকচুয়ালি জিনিসটা কি। গানের মধ্যেও ছন্দ আছে। মানিকে মাগে হিতে শ্রীলিলি উলুলালা, দেখ যাচ্ছে, তালে যাচ্ছে, বল যাচ্ছে কি যাচ্ছে না? এর মানে বুঝিস, মানে বুঝিস? মাঝে বুঝিস? না। কিন্তু যখন গানটা ভাইরাল হয়েছিল তখন একটু লক্ষ্য করে দেখবি এই মানিকে মাগে হিতে নিয়ে কত মাতামাতি, হ্যাঁ কি না বল? সে কি হয়নি, কিসের জন্য? আর আমরা 1% মানে জানি না। বাদাম 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 বাদাম, গানটা তোরা জানিস ভালো করে। এরপরে মনে করে এই যে ভাইরাল হলো, এই কিসের জন্য ভাইরাল হয়েছে ভাই? এই ছন্দের জন্য। তাহলে কি বললাম আমরা, এই যে বাদাম কাকা যে ভাইরাল হলো, কিসের জন্য হয়েছে? ও কি একদিনে বাদাম বাদাম হলো? এই সুরটার জন্য, এই তালটার জন্য। এই যে মানিকে মাগে হিতে, এটার মানে আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু না, কিন্তু যখন ভাইরাল হলো তখন অথেন্টিক ভাবে ভাইরাল হলো। কিসের জন্য? ছন্দ আছে বলে। কানকে কি করছে বাবু গানটা, বলো একবার, তোমার কানকে কি করছে? শ্রুতিমধুর, আর মনকে রসের সঞ্চার ঘটাচ্ছে। এখানে কিন্তু তোমাদের ছন্দ কাকে বলে মুখস্থ হয়ে যাচ্ছে, বুঝছো তো? পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য কি হয়, শ্রুতিমধুর হয় এবং মনের ভিতরে শ্রুতিমধুর হয় এবং রসের সঞ্চার। আরো একটা উদাহরণ দিই, এই যে গানের কথাই যদি বলি, এমনও গান আছে জানিস তো, হয়তো গানের কোনো মানেই বুঝলি না, কিন্তু বিয়ে ঘরে যদি লাগাই না তাহলে ধুলো উড়িয়ে দিবি তোরা নেচে। তার ভিতরে অন্যতম একটা গান হচ্ছে রিদমাটিকা। শুনেছিস রিদমাটিকা গানটা? হ্যাঁ স্যার। যদি লাগিয়ে দেওয়া হয় না তো তোরা ধুলো উড়িয়ে দিবি।
ভাই কিসের জন্য রিদমাটিকা কিসের জন্য? ছন্দ আছে, তোর ভালো লাগছে গানটা, তুই ভাইব ম্যাচ খাচ্ছে তোর সাথে, তবেই তো, এটাই তো ছন্দ, যেটা তোর শুনতে, যেখানে কোনো রকম কোনো মানে বিশাল কঠিন কিছু বিষয় নেই, তোর মনের ভিতরে একটা তৃপ্তি আসে, দ্যাটস কল্ড টু ছন্দ। এই যে ধর, এই যে ওর খেঁদা দিয়ে ওর খেঁদানাকে ছেঁদা দিয়ে টুকিকে দেইটু যে উদাহরণটা দিল, নর্মাল উদাহরণ নয়, এটা কাজী নজরুল ইসলাম বাবুর কবিতা, এই বালুরচরাহাট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মানিকে মাগে হিতে সেটা তোদেরকে বোঝানোর জন্য নিয়ে আন। এরপরে ধর আর একটা বিষয়, এগুলো সব প্রাথমিক ধারণা, ছন্দ জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝার জন্য। ধর গ্রামে তো সবাই বসবাস করি আমরা, তো ধর গ্রামে দুটো বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে আর কি, মেয়ে মানুষ, তো ঝগড়া হলে তারা দেখবি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, হাঁড়িমুখী, খুন্তিমুখী, হাতামুখী, তুই নিবংশ হবিল, ওলো তোর ঘরে 14 পুরুষ, তোর গোষ্ঠী সদ্য নিবংশ হবে লো, বলে এরকম বলে তো, বলে কি বলে না বল, বল খুব হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ স্যার। হেভি 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 বললাম, মানে দারুণ লাগলো, মানে হেভি কিছু বলেছি, সেরকম বিশাল কিছু বলে ফেললাম কি, অথেন্টিক কিছু, কিন্তু যখন মনে কর না স্যার। প্রতিভাধর ব্যক্তি, সেটা যদি কাজী নজরুল ইসলামের মতো বাবু হয়, তিনি তখন এই যে একটা সামান্য জিনিস, যেটা দুই পরিবারের মধ্যে মেয়ে মানুষেরা ঝগড়া করছে, হাঁড়িমুখী, খুন্তিমুখী, হাতামুখী, তুই নিবংশ হবিল, তোর মুখটা গলে গলে পড়বে গেলো, এই জিনিসটাকেই, তোর পেটে পোকা হবে গেলো, যখন কোনো প্রতিভাধর ব্যক্তি এই ঘটনাটাকেই দেখে এবং ওর মধ্যে যদি প্রতিভা থাকে, তখন এটাকেই সে এমনভাবে শব্দ দিয়ে সাজায়, এমনভাবে একটা ভাষা তৈরি করে, এমনভাবে একটা বাক্য তৈরি করে, যেটা শুনলে আমাদের কানের মধ্যে কি হয়, শ্রুতি মধুর মধুর হয়, মনের মধ্যে সঞ্চার ঘটায়, রসের সঞ্চার, মনের মধ্যে রসের সঞ্চার ঘটে, সেটাই কি হয়, ছন্দ হয়, ছন্দ। দেখ, এটার যেটা বললাম, ওই যে এই ঝগড়াটা যেটা, এটা কাজী নজরুল বাবু লিচু চোর কবিতায় বলছে, মানে এই যে ঘটনাটা বললাম, এই দুই ঝগড়াটা আর কি, তোর পেটে পোকা হবে, পেটে তোমার বিয়ে হবে 20 কোষ্ঠী মুখে, হেই ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে। শুনতে এটা ভালো লেগেছে? হ্যাঁ পেটে তোমার হ্যাঁ বিয়ে স্যার। হবে 20 কোষ্ঠী মুখে, হেই ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে। এটা কাজী নজরুল ইসলাম বাবু, আমার কিন্তু নয়। তাহলে তুই ভালো করে তোরা যদি একটু লক্ষ্য করিস, তাহলে ছন্দ হচ্ছে সেটাই, যেটা সাধারণ কথা, কিন্তু সাধারণ কথাকে যখন কোনো প্রতিভাধর ব্যক্তি অসাধারণ করে তুলে, এবং যেটা আমাদের মনের ভিতরে রসের সঞ্চার ঘটায় এবং কানকে শ্রুতিমধুর করে তুলে, সেটাই কি রে নুনুরা, ছন্দ, ছন্দ। সেটাই ছন্দ। ভালো করে বুঝবি, নর্মাল আমি কিন্তু বোঝাচ্ছি। ধর বিরক্ত লাগেনি তো কারো? না স্যার। ভালো লাগছে তো? ছন্দ সিরিয়াসলি বলছি, আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে শিখে যাবি, কিন্তু বেসিক জিনিসগুলো তোদেরকে জানতে হবে, ছন্দ নির্ণয় শিখে যাবি, খুব সহজ, খুব কঠিন সেরকম। ধর ব্যঙ্গ করছি না, আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি, ভগবান সব কিছুকেই সম্মান করি, কাজী নজরুল ইসলাম বাবু বলেছেন তাই বলছি। ধর, একটা কালো মেয়ে সে বসে আছে, এবার ওই কালো মেয়েটাকে গালি দিয়ে দিয়েছে, বুঝলি, হয়তো পাড়ার কেউ এসে ওই কালো মেয়েটাকে গালি দিয়ে দিয়েছে দু একটা, তখন কালো মেয়েটা কি করেছে, রাগ করে সে ঘরের ভিতরে কপাট লাগিয়ে
রাত্রিবেলাতে আরো বেশি করে কালি মেখে নিয়েছে। তুই বল, এই কথাটা কি শুনে কি মানুষ মজা পাবে রে? শ্রুতিমধুর হলো? না স্যার, বিশাল কিছু কথা বললাম। না। দেখ, এটা সাধারণ কথা। একটা মেয়ে, কালো মেয়ে, তাকে পাড়ার কোনো একজন এসে একটা গালি দিয়ে দিয়েছে, সেই জন্য সে রাগ করে বাড়ির ভিতরে ঢুকে আরো কালি মেখে নিয়েছে। নর্মাল একটা একটা ঘটনা। কোনো প্রতিভাধর ব্যক্তি কি করলো? এই ঘটনাটাকেই টুকটুক করে নিজের মনের ভিতরে শব্দ সাজিয়ে নিল, শব্দগুলোকে সাজিয়ে দিল, রিদেমে ফেলে দিল, তাল নিয়ে চলে এলো মনের ভিতরে। সেটা যখন আমরা শুনছি তখন মনের ভিতর রসের সঞ্চার ঘটালো, কান শ্রুতিমধুর হলো, হয়ে গেল ছন্দ। এটাই ছন্দ। এই ঘটনাটাকে প্রতিভাধর ব্যক্তি কিভাবে পরিবেশন করবে? আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। বল, ভালো লাগলো শুনতে? শ্রুতিমধুর হয়েছে, ভালো লাগছে শুনতে বিষয়টা? হ্যাঁ স্যার। এটাই হলো হ্যাঁ, স্যার। এটাই হচ্ছে ছন্দ। আরো যদি একটা উদাহরণ দিই, নর্মাল আমাদের বাস্তব জীবনে আধুনিক জায়গাতে দাঁড়িয়ে বাবা মা আমাদের ছেলে মেয়েকে পড়াতে পাঠিয়েছে, তারা বাবা মা জানে বিশাল পড়াশোনা করছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওইদিকে মেয়ে শালা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। এবারে হয়েছেটা কি? কোনো একজন পাড়ার সিসিটিভি অর্থাৎ কাকিমারা এসে নিয়ে বলে দিল ওর মাকে আর বাবাকে, এই জানিস তোর মেয়ে না আজকে এই বাগানটাতে বসে কি একটা করছিল একটা ছেলের সাথে, জানিস তো প্রেম করছে হয়তো, দেখ মেয়েটা উচ্ছন্নে গেছে লো, একটু দেখ ভালো করে। খুব নর্মাল, খুব অথেন্টিক কিছু বললাম কি? একটা নর্মাল বিষয়। তাহলে যখন বাবা মা জানতে পারবে তখন মেয়েটাকে কি করবে? দুধু ভাত খাওয়াবে? এর সময় তুমি প্রেমে পড়েছো, একটু দুধু ভাত খেয়ে যাও, আমাকে বল। হাসি পেলে আনমিউট করে হাসিস, গায়ে বল। দে- খাওয়াবে কি? নাকি হালকা করে না একটুকু? স্যার, বাকিটা তারা বুঝতে পারছি। হালকা করে দিবে। তো এখন কোনো একজন প্রতিভাধর ব্যক্তি এই পুরো ঘটনাটাকেই যখন দেখল, সে উপলব্ধি করল, সে মনের ভিতরে শব্দ সাজালো, কিছুগুলো শব্দ সেজে কি হয়? বাক্য তৈরি হয়। তারপরে এমনভাবে আমাদের সামনে সেগুলোকে পরিবেশন করলো, যেটা আমাদের কানের ভিতরে শ্রুতিমধুর করে, কানকে শ্রুতিমধুর করে, এবং মন এর মধ্যে রসের সঞ্চার করে, তখন সেটা ছন্দ হয়ে গেল। তো যে মেয়েটা ধরা পড়েছিল আর কি প্রেম করতে গিয়ে, বা সে প্রেমে পড়েছে, তার মেয়েটার নাম হচ্ছে মণিদীপা। তো বাবা টাবা যখন জানতে পেরেছে যে মেয়ে আমার প্রেম করছে, তখন মেয়েকে ডেকেছে। তারপর দেখ বলছে, এটা প্রতিভাধর ব্যক্তির ভাষা, ওই ঘটনাটা কি? বাবা ডেকে বলিলেন, গোল্লায় গেছো, কলেজে পড়ার নামে প্রেমে পড়িয়াছ। মণিদীপা রেগে বলে, একই কথা শুনি, আমার মনের কথা আমি কি বা জানি। মণিদীপা বলছে, এটা বয়সের দোষ, আমি কি করে জানবো আমি কি করে প্রেম করে ফেললাম, হয়ে গেছে। আমাকে একটু তোরা বল যে ওই ঘটনাটা আর এই লাইনগুলো কোনটা ভালো লাগছে, কোনটা তোর কানে মধুর করছে? এটাই তো। এই লাইনগুলো। অনেকে বলিলেন, গোল্লাই গেছো, কলেজে পড়ার নামে প্রেমে পড়িয়াছো। মণিদীপা রেগে বলে, একই কথা শুনি, আমার মনের কথা আমি কি বা জানি। বলছে, আমার মনের কথা আমি কি করে বলবো বলো তো, প্রেমে পড়ে গেছি, এটা কি করে হলো আমি তো বুঝতেই পারিনি। আধুনিক মেয়ে ডাইরেক্ট কথা বললো ওরা, যে এটা বয়সের দোষ, এটা প্রেমে পড়তেই পারি, এটা আবার এরকম বয়স অনুপাতে হয় নাকি যে এই 30 বছর বয়সে প্রেম হবে, এরকম তো কিছু। প্রেমে পড়ে গেছি ব্যাস। তো এই ঘটনাটাকেই দেখ, কত সুন্দর প্রতিভাধর ব্যক্তিরা একটা সাধারণ কথাকে অসাধারণ করে তুলছে। তাহলে কোনো একটা সাধারণ কথাকে যখন প্রতিভাধর ব্যক্তিরা অসাধারণ করে তুলে, এবং সেটা আমাদের কানের মধ্যে কি করে? বল, কানের মধ্যে কি করে? শ্রুতিমধুর করে, এবং মনের ভিতরে রসের সঞ্চার ঘটায়, তখনই সেটা তাকে ছন্দ বলে। ছন্দ।
কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে, ভাত খায়নি কাল। এটা কবির ভাষা, কিন্তু এর ঘটনা আলাদা। প্রতিভাধর ব্যক্তি সেগুলোকে তুলে নিল, ঘটনাটাকে টুকটুক করে শব্দ সাজিয়ে নিল, রিদেমে ফেলে দিল, তাল চলে এলো, মনের ভিতর শুনে শ্রুতি মধুর হলো, মনের কানের ভিতরে শ্রুতি মধুর হলো, মনের ভিতরে রসের সঞ্চার ঘটালো। দ্যাটস কল্ড টু ছন্দ। বল, ছন্দ কি জিনিস বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এরপরে বুঝতে পারলি এর সংজ্ঞাটা? এই যে পদ মানেই হচ্ছে ওই যে একটা যে বাক্য, আমি কালকে স্কুলে যাব, এই যে আমি একটা, কালকে একটা, স্কুলে একটা, যাব, এগুলো এক একটা ছোট ছোট পদ, অর্থাৎ এক একটা শব্দ যেগুলো। বুঝতে পারলি? তাহলে এই যে পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য কি হয় বাবুরা? শ্রুতিমধুর হয়। হয়, এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়। সেটাই কি তাকে ছন্দ বলে। বলুন, ছন্দ কাকে বলে? নরমাল জিনিসটা, প্রাথমিক ধারণা কি আর তোদের হ্যাঁ স্যার। পরীক্ষায় যদি আসে হ্যাঁ তাহলে তোরা লিখতে পারবি যে স্যার। ছন্দ কাকে বলে, সংজ্ঞা লেখো। তাহলে আমরা লিখে দেবো যে পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, তাকে বলে ছন্দ। তাকে ছন্দ বলে। সবসময় মনে রাখবি, ছন্দ মুখে চলে, হ্যাঁ, কলমে চলে না, ঠিক আছে? সেই জন্য উচ্চারণকে প্রাধান্য বেশি দিতে হয়। মানে আমাদের যখন আমরা বলবো তখন যেন সেই বলার মধ্যে একটা তাল থাকে, তালটাকে যেন আমরা মেনে চলি। হাঁটে রাস্তায়, ধর, কিংবা একটা ছেলে যদি রাস্তায় হাঁটে আর সে এমন ভাবে হাঁটছে, কখনো তিড়িক তিড়িক, কখনো চিড়িক চিড়িক, যার কোনো ছন্দই নেই, ভালো লাগবে দেখতে? হয়তো গানটা লাগিয়ে দিয়েছে, ডুমাক ডুমাক চলে তোর চিটা মাটি জলে, আমি ছলকে গেলাম গো, পড়ে হলাম গো তোকে বাইলে বাইলে। নর্মাল সেই কি আর বলবো, সে যারা খোলারা যেমন এরকম চলছে হবে? চলার মধ্যে ছন্দ থাকবে? থাকবে না। এই যে বাঙ্কু ভাইয়া, তোরা যে ভিডিওটা দেখেছিস, ভাইরাল হয়েছে এখন, বাঙ্কু ভাইয়া দেখেছিস তোরে সবাই? বাঙ্কু ভাইয়া, হ্যাঁ মেয়েটার চুলের মুঠিটা ধরেছে, মেয়েটা এরকম সুন্দর করে ক্যামেরাটা ধরার ভিতরেও ছন্দ আছে। ক্যামেরাটা যদি নর্মাল ধরতো তাহলে ভিডিওটা হয়তো সেরকম ভাবে আসতো না, আমাদের আনন্দটা সেটা দিত না। কিন্তু আনন্দ দিয়েছে কেন? বাঙ্কু ভাইয়া গানটার জন্য, যেটা আমাদের শ্রুতিমধুর করছে, এবং ঘটনাটার জন্য, যে ঘটনাটা কি করছে, মেয়েটাকে ধরে রেখেছে, মেয়েটা দেখবি ছোট্ট পাড়া দেখাচ্ছে, একদম বাচ্চা কিউ বেবি ডল, পুতুলের পাড়া, আর মেয়েটা পাগুলো এরকম এরকম ছুটছে, এটা ভালো লাগছে কেন? তার ভিতরে ছন্দ আছে, সেটাই ছন্দ, যেটা আমাদের ভালো লাগে, যেটা আমাদেরকে সেই কঠোর জায়গা থেকে, একটা জড় জায়গা থেকে আমাদেরকে মুক্ত করে দেয়, আমাদেরকে একদম শান্তি দিয়ে দেয়, একদম রিল্যাক্স। সেটাই হচ্ছে ছন্দ। বোঝা গেল জায়গাটা? তাহলে ছন্দ জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। তার আগে আমরা কিছুগুলো সংজ্ঞা আছে, আসল যে সংজ্ঞা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব হালকা করে। তারপরে আমরা জানবো যে ছন্দ অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে, ওইটা আমাদের মেন। ঠিক আছে? পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ছন্দ কাকে বলে সংজ্ঞা, আশা করি লিখতে পারবে বাবুরা। এটা কিন্তু খুবই ক্লিয়ার হয়ে গেছে জায়গা? বল। এরপরে নর্মাল এই সংজ্ঞাগুলা ওই জায়গাটাই আছে, ঠিক আছে? একটুকু তোরা হালকা করে একটু মনে রাখতে পারিস যদি চাস তো। ছন্দের সংজ্ঞা হিসেবে বিভিন্ন জন গুণী ব্যক্তি বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেই ওই জিনিসগুলাই যেগুলো তোদেরকে বলে এলাম। যেমন দেখ, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে কথাকে তার জড় ধর্ম থেকে মুক্তি দেওয়ার জন্যই ছন্দ। কথাকে তার জড় ধর্ম থেকে মুক্তি দেওয়ার জন্যই ছন্দ। ওই যে বললাম যে আমরা সাধারণ অবস্থায় যে সকল কথাবার্তাগুলো বলি সেগুলো বাহ্যিক কথা, নর্মাল কথাবার্তা, যেগুলো শুনে আমরা সেরকম তৃপ্তি পাই না। আরে ভাই, গদ্য ভাষায় কথা বলছি নর্মাল, সেটাকে যখন ছন্দে পরিণত করে দেবো তখন তো সেটা আমাদের ভালো লাগে। যখন আমরা নর্মাল কথা বলি, অর্থাৎ কথাকে তার জড় ধর্ম, জড় ধর্ম মানেই হচ্ছে আমরা যখন নর্মাল সহজ ভাষায় কথা বলি, এইটাকে আরো সহজ করার জন্য, শ্রুতিমধুর করার জন্য, মুক্তি দেওয়ার জন্যই হচ্ছে ছন্দ। অর্থাৎ মানুষ যে সবসময় ওই
নর্মাল যে কথাবার্তা সেটা কিন্তু চাই না, মানুষ সবসময় উপলব্ধি করতে চায়, মানুষ সবসময় অনুভব করতে চায়, মানুষ অনুভূতি প্রবণ। এই ছন্দের ভিতরে সেই শক্তিটা আছে যে শক্তির মাধ্যমে কথাকে কেবল নর্মাল কথা বলা থেকে একটা অনুভূতির জায়গাতে পৌঁছে দেয়, একটা তালে ফেলে একটা রিদেমে নিয়ে চলে আসে, যেটা শুনে আমাদের ভিতরে কানের মধ্যে কি হয়, শ্রুতিমধুর হয় এবং মনের ভিতরে রসের সঞ্চার করতে হয়। তো সেটাই বলছে যে ছন্দ সবসময় জড় ধর্ম থেকে ওই কথাগুলোকে মুক্ত করে দেয়, সাবলীল করে দেয়। এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা। এগুলো কি বলছে তারপরে, যে সেতারে তার বাঁধা থাকে বটে, তার থেকে সুর পাই ছাড়া। এটা তো সবাই জানিস, গিটার তোরা বাজিয়েছিস কিংবা দেখে তো ছিস গিটার, স্ট্রিং গুলো থাকে, গিটারের যে 5টা স্ট্রিং থাকে, দাদা কিছু দেখতে পাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো? আমাকে একটু ক্লিয়ার করে জানাবি। হ্যাঁ হ্যাঁ স্যার দেখতেও পাচ্ছি। হ্যাঁ, সেটাই। দেখ, এই যে গিটার বা সেতারের বল, এই যে সেতারের যে তারগুলো থাকে সেগুলো তো বাঁধা থাকে রে, বল বাঁধা থাকে তো। আর এই বাঁধা থাকা কিন্তু কি হয়, সে একটা সুর দিতে পারে। দেখবি গিটারের স্ট্রিং গুলো যদি নড়বড়ে হয় তাহলে দেখবি সুর ভালো আসে না। তাহলে এটা হচ্ছে একটা শৃঙ্খলা, ঠিক আছে? তো এগুলো আমাদেরকে অত নিয়ে চলবে না, এগুলো নর্মাল একটা বিষয়। ওই জিনিসটাই, যে একটা সাধারণ কথাকে অসাধারণ যখন করে তুলে প্রতিভাধর ব্যক্তি, তখন সেটা আমাদের শুনতে ভালো লাগে, সেটাই হচ্ছে মুক্তি। ঠিক আছে? অর্থাৎ ছন্দ হচ্ছে সেই তার বাঁধা সেতার কথার অন্তরের সুরকে যে ছাড় দিতে পারে। অর্থাৎ যখন একটা সেতার বাঁধা থাকে এবং সেই সেতারটার তারগুলো যখন বাঁধা থাকে, সেই তারগুলোর জন্যই, বাঁধা থাকার ফলেই কিন্তু সে একটা সুর নিয়ে আসতে পারে, না হলে কিন্তু সে সুর নিয়ে আসতে পারবে না। তো এই যে ছন্দও ঠিক সেই রকম, নর্মাল সাধারণ কথাকে কি করে অসাধারণ করে তুলে, যেটা আমাদের কানের ভিতরে কি হয়, শ্রুতিমধুর হয় এবং মনের ভিতরে রসের সঞ্চার করে, সেটাই ছন্দ। এগুলো নর্মাল একটু মনে রাখিস, এগুলো পরীক্ষাতে সাধারণত আসবে না তোদের। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সেটাই, যে বাক্যস্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে শ্রুতিমধুর হয়, পদ সাজাইবার সেই পদ্ধতিকেই ছন্দ বলা হয়। বল সেই জায়গাটাই তো। প্রবোধচন্দ্র সেনের মতে দেখ, সুনিয়ন্ত্রিত ও সুপরিচিত বাক্য বিন্যাসের নামই হচ্ছে ছন্দ। যে একটা শব্দগুলোকে যদি সুনিয়ন্ত্রিত ঠিকঠাকভাবে যদি আমরা বাক্যটা বিন্যাস করতে পারি এবং সেটা যদি আমাদের মনের ভিতরে কি হয়, রসের সঞ্চার ঘটায় এবং কানের ভিতরে সেটা যদি শ্রুতিমধুর করে, তবেই সেটা। অমূল্যধন মুখ্যোপাধ্যায়ও সেই জিনিসটাই বলছে, যে যেভাবে পদ বিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয়, তাকেই ছন্দ বলা হয়। অর্থাৎ কি, ছন্দে থাকে শ্রুতিমধুর শব্দ, যা শোনা মাত্রই মনের ভিতরে ধ্বনি কল্লোল বা মনের ভিতরে রসের সঞ্চার ঘটায়, তাই তো? এবং কানের ভিতরে কি, কানের ভিতরে ধ্বনি কল্লোল, কানের ভিতরে শ্রুতিমধুর হয় এবং চিত্তে জাগায় রস। চিত্ত মানে মন, মনের ভিতরে একটা রসের সঞ্চার করে, সেটাই হচ্ছে ছন্দ। তো এগুলো হচ্ছে নর্মাল, এগুলো হচ্ছে বিভিন্ন ছান্দসিকের মতে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এটা ওই সেম জিনিস, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, প্রবোধ কুমার অমূল্যধন, এগুলো নর্মাল, হালকা হালকা দেখেছে, সেগুলো দেখে দেখে পার হয়ে যাবি, নর্মাল, এগুলো কোনো চাপের বিষয় নেই। ছন্দ জিনিসটা কি অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা তোরা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবারে দেখ ছন্দের গুরুত্বের জায়গাটা যদি চলে আসি, এটা যেমন আগের পরীক্ষাতে এসেছিল পিভিআরসিআরে, হ্যাঁ, বা প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা আলোচনা করো, এটা আগের সেমিস্টারের একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো নর্মাল 2 নাম্বারের জন্য দেওয়া আছে। হ্যাঁ, যদি ব্যাপারে 2 নাম্বারের প্রশ্ন চলে আসে যে ছন্দের গুরুত্ব লেখো, তাহলে এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট তোরা টুকটুক করে তুলে নিবি এবং তুলে নিয়ে সেটা দিয়ে দিবি। বোঝা গেল জায়গাটা? যেমন দেখ, ছন্দের গুরুত্ব, ওই যে ছন্দ সাধারণ কথাকে সরল ও শ্রুতিমধুর করে তুলে, নর্মাল বোঝালাম। তুচ্ছ বিষয়কে কাব্যময় করে তুলে, অসাধারণ করে তুলে, নর্মাল। তাই তো? ভাবকে ব্যঞ্জনাময় ও চিত্তরঞ্জক করে তুলে, চিত্তরঞ্জক মানেই হচ্ছে আমাদের হৃদয়ের ভিতরে একটা রসের সঞ্চার ঘটায়। ছন্দ কোনো রচনাকে দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে, তাই ছন্দযুক্ত কাব্য পাঠে আনন্দ আসে। তোরা অনেক কবিতা এখনো তোদের মনে আছে, যে কবিতাগুলো তোদের দেখবি তোরা ভুলিসনি। কিসের কারণে আমরা ভুলিনি বলতো? অনেক কবিতা থাকে কিসের কারণে? ছন্দের কারণে। চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। বল, এগুলো তোদেরকে একটু ধরিয়ে দিলে তোরা তো বলতে পারবি। বল,
পারবি তো? হ্যাঁ স্যার কেন, কতদিন আগে তোরা পড়েছিস নুনুরা ভাবতো, সেই ছোট্ট সময়, কিন্তু এখনো তোদের মনে আছে কিসের জন্য? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, আমার খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, কিসের জন্য? ছন্দের জন্য, তাই তো? এই ছন্দের জন্য আমরা সেগুলো এখন অব্দি মনে রেখেছি। সেটাই, ছন্দ রচনাকে দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে। এগুলো হচ্ছে ছন্দের গুরুত্ব। ছন্দের বৈশিষ্ট্য আছে, এগুলো একটু নর্মাল দেখে নিবি তোরা। হ্যাঁ, ছন্দ কথাকে তার জড় ধর্ম থেকে মুক্তি দেয়। ছন্দ সুর অর্থের বন্ধনকে পৌঁছে দেয় ভাবের স্বাধীন লোকে, এটা ভাবের জগতে নিয়ে চলে যায়। ছন্দ বাক্যকে শ্রুতিমধুর ও রসঘন করে তোলে, বারবার ওই জিনিসটাই আসছে। দেখ, ছন্দের মধ্যে ধ্বনিগত সুষমা উপলব্ধ হয়। একটা ধ্বনি দেখ, একটা ধ্বনি আমরা যদি নর্মাল বলি, মানিকে মাগে হিতে, এর ভাল লাগছে? বল, গো, ভাল লাগছে? ভালো লাগবে। আর একটা ধ্বনিগত সুষমা থাকবে, তার একটা নির্দিষ্ট একটা রিদম থাকবে, সেটা যখন উপলব্ধ হবে তখনই সেটা ছন্দ হবে। ওকে, তো সেই ধ্বনিগত সুষমা থাকতে হবে, একটা কালগত বিষয় থাকতে হবে, যে কোন ধ্বনিটাকে কতটা পরিমাণে আমরা উচ্চারণ করব। জনগণ মনয়ধি নায়ক জয় হে, আমরা কি বলি? জনগণ মনয়ধি নায়ক জয় হে বলি? বলি কি? বলি না। দেখ ধ্বনিটা নায়ক জয় হে, ওখানে দেখ বাড়ালাম, ওখানে বাড়ালাম। শাহরুখ খান যদি তার দেবদাসের পারুকে যদি নর্মাল পারু পারু করতো, ভাল লাগতো? পারু বলতে গিয়ে কতটা দেখবি টানছে সে, তবে গিয়ে সেই জিনিসটা ভালো লাগছে ওর। এটাও কিন্তু একটা জায়গার ভিতরে আছে ছন্দ, সেটা তোদেরকে আমি বোঝাবো পরবর্তী সময়। তো সেটা হচ্ছে ধ্বনিগত সুষমা। ছন্দ বাক্যকে সুনিয়ন্ত্রিত বেগ বিকশিত ভঙ্গি দান করতে সহায়তা, একটা নর্মাল জিনিস। সুনিয়ন্ত্রিত এবং বেগ, তাকে একটা বেগ দেই আর কি, নর্মাল, ঠিক আছে? সুনিয়ন্ত্রিত সুপরিমিত বাক্য বিন্যাস হলো ছন্দের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ওই যে বারবার বললাম যে পদকে, যে নর্মাল যদি আমরা কোনো শব্দকে এনে উট পাটাং বসিয়ে দিই তাহলে কিন্তু ছন্দ হবে না। সেটার জন্য একটা সুনিয়ন্ত্রিত এবং সুপরিমিত একটা বাক্য বিন্যাস। বাক্য কখন আমরা পাই না, শব্দগুলোকে আমরা যখন বিন্যাস করবো, শব্দগুলোকে যখন ঠিকঠাকভাবে আমরা সাজাবো, তখনই কিন্তু সেটা ছন্দ হবে। এবং সেটা যখন একটা আমাদের কানের ভিতরে কি করবে, শ্রুতিমধুর করবে এবং মনের মধ্যে রসের সঞ্চার করবে। ওকে, ছন্দ বাক্যে প্রাঞ্জল ও পূর্ণতা দান করে তাকে হৃদয়গ্রাহী করে তোলে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থাৎ হৃদয়ের ভিতর রসের সঞ্চার ঘটায় সেই জিনিসটা। এগুলো টুকটুক করে নর্মাল তোরা দুটো এখান থেকে মনে রাখবি। হ্যাঁ, পরীক্ষাতে দেখবি প্রশ্ন হয়তো দিল যে ছন্দের গুরুত্ব লেখা, হয়তো 2 নাম্বারের প্রশ্ন দিল, তখন যে কোনো দুটো তোদের যেটা সহজ মনে হবে সেই দুটো লেখিস। ছন্দের বৈশিষ্ট্য 2 নাম্বারের হয়তো দিল, যে কোনো দুটো তোরা এখান থেকে মনে রাখবি, তাহলে যদি আসে তাহলে নর্মাল ভাবে তোরা যে কোনো দুটো কিন্তু করতে পারিস। ওকে, ক্লিয়ার হয়েছে জায়গাটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ স্যার। এরপরে আমরা ঢুকে যাব আসল জায়গাতে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আসল জায়গা, এটা গেল আমাদের ছন্দ। তাহলে একবার তোদেরকে আমি জিজ্ঞেস করতে পারি ছন্দ কাকে বলে, তোরা বলবি? তাহলে ভালো লাগবে, বলতো বল। নর্মাল যে পদকে যেভাবে বিন্যাস করলে, মানে একটা পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য কি হয়, বল সবাই বল, বাক্য কি হয়? শ্রুতিমধুর হয় আর মনের ভিতরে রসের সঞ্চার। মনের মধ্যে রসের সঞ্চার ঘটে। হ্যাঁ, এত ধরে ধরে পড়াচ্ছি বলে অসুবিধা নাই তো রে তোদের? দেখ, আমরা সেই ভাববি বাচ্চা হয়ে গেলাম নাকি, তাহলে তোদের। এরপরে আসল জায়গাতে আসছি, সেটা হচ্ছে আমাদের ছন্দ তো আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ কি না বল, আমাদেরকে তো ছন্দ তৈরি করতে হবে, এটা তো আমাদের ছন্দের প্রাথমিক ধারণা গেল। হ্যাঁ স্যার। আমাদের আসল খেলা হচ্ছে ছন্দ তৈরি করার একটা জায়গা। আচ্ছা নুনুরা একটু ভালো করে ভাবতো, মনে কর তোরা রাজমিস্ত্রি কিংবা হয়তো ধরে না একটা নর্মাল সাধারণ মানুষ, ওকে আমি বললাম যে উইদাউট ইট বালি কাকর এসব ছেড়ে তুমি একটা ঘর বানাও, সে পারবে? না স্যার। সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে একটা বাড়ি বানানোর জন্য কি কি প্রয়োজন? ইট প্রয়োজন আছে, বালি প্রয়োজন আছে, সিমেন্ট প্রয়োজন আছে, হ্যাঁ গুটি পাথর প্রয়োজন আছে। এগুলো বাড়িটা তৈরি করার এক একটা কি রে উপাদান, তো এগুলো তো এক একটা উপাদান।
তাহলে তবে তো কি এই উপাদানগুলোকে ঠিকঠাক ভাবে যদি আমরা সেট করতে পারি তখনই তো সেটা একটা বাড়ি হবে। আমরা সবাই জানি, তোরা এতক্ষণ জানলি এইটুকুটা, যে একটা বাড়ি, সেই বাড়িটাতে কি হয় না বাস করা যায়, একটু শান্তিতে ঘুমানো যায়, এইটুকু তোরা জানলি, সেটাই ছন্দ। কিন্তু এই বাড়িটাকে তৈরি করব কিভাবে? এই বাড়িটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন হয়, যেমন ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, গুটি পাথর লাগবে। এরপরে যেই বাড়িটা তৈরি করবে সে কি নাদারণ একটা গাঁজাখোর মানুষ হবে? বল, একটা গাঁজাখোর মানুষ এসে ওকে ওই উপাদানগুলো দিতে সে কি পারবে বাড়িটা বানাতে? পারবে? পারবে না। না না কারণ তাকে তো জানতে হবে যে ইটটা কোথায় দিতে হয়, একটা ইটের মাঝে আর একটা মানে দুটো ইটের মাঝে কতটুকু সিমেন্ট দিতে হয়, বা ইট এবং সিমেন্ট আর বালি কতটা পরিমাণে মেশালে আমার একটা ওই যে গ্রেভি যেটা হয় আর কি বালি সিমেন্টের সেটা তৈরি হবে, রডটা কতটা পরিমাণে দিতে হবে, এই জিনিসগুলো তো তাকে জানতে হবে। তবে তো গিয়ে সে বাড়িটা তৈরি করতে পারবে। হ্যাঁ কিনা বল? স্বাভাবিক তো? তাহলে একটা ঠিক সেরকম ভাবেই একটা ছন্দ তৈরি করতে গেলে ছন্দের যে উপকরণ, সেই উপকরণগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ছন্দের যে উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই উপাদানগুলোকে যদি আমরা ঠিকঠাক ভাবে সেট করে দিতে পারি তাহলেই কি হয়ে গেল নুনুরা? ছন্দ নির্ণয়। হ্যাঁ কি না? তাই তো রে? তবেই তো হয়ে গেল ছন্দ। আমাদের কাজ কি? ছন্দ নির্ণয় করা, পাশাপাশি ছন্দ জিনিসটা কি সেটা বোঝা। জিনিসটা কি সেটা আমরা বুঝে গেছি। আমরা কোনো কবি হতে যাচ্ছি না। কোনো একজন ব্যক্তি বলেছিল যে সব কবি কবি নয়। তোরা জয় গোস্বামীর নাম শুনেছিস তো? নুন কবিতা পড়েছিস জয় গোস্বামী? হ্যাঁ স্যার জয় গোস্বামী জানিস ক্লাস 11 পর্যন্ত পড়েছে, মাত্র ক্লাস 11 পর্যন্ত পড়েছে জয় গোস্বামী, তারপরে আর সে পড়াশোনা করেনি। কিন্তু মজার বিষয় দেখ, ক্লাস 11 পর্যন্ত পড়ার পরেও তার টেক্সটে পাঠ্য রয়েছে ক্লাস 11-এই নুন কবিতা। তাহলে ভাব তার প্রতিভা কতটা ছিল। সেই জন্য কেউ একজন বলছে সব কবি কবি নয়, কেউ কেউ কবি। আমরা এখানে কবি হতে আসিনি, আমরা জাস্ট ছন্দ শিখতে এসেছি। আমরা ছন্দটাকে জানবো, ছন্দ নির্ণয় করা জানবো। একটা গাড়ি, তোরা যে গাড়ি চালাস, আমি তোদের স্ট্যাটাস দেখি, যেমন নমিতা সেদিন স্কুটি চালাচ্ছিলি, আরো বিভিন্ন জন গাড়িতে তোরা যাস, তোরা ছবি তুলিস। এই যে গাড়ি তোরা রেডিমেড আকারে পেয়ে গেছিস, কিন্তু গাড়িগুলো তো আলাদা আলাদা পার্টস দিয়ে তৈরি রে। হ্যাঁ কি না? আলাদা আলাদা পার্টস দিয়ে তৈরি। কোনো একজন মিস্ত্রিকে যদি দিস, তো সেকেন্ডের ভিতরে সে পার্টস গুলোকে ফটফট লাগিয়ে আধ ঘন্টার ভিতরে থেকে গাড়িটা রেডি করে দিতে পারে। মানে আলাদা আলাদা যদি সব মেটেরিয়ালস যদি তোর পাশে থাকে, তাহলে সে কি করবে? টুকটুক ফটফট কোনখানে কোন জায়গাতে বসানোর কথা টকটুক বসিয়ে দিল, গাড়ি রেডি। মনে কর একটা বিয়ে হচ্ছে, বউকে সাজাতে গেছে, সব উপকরণ আছে, এবার উপকরণ কোথায় কি লাগাতে হবে, নাকে নাক ছাবি দেবে না কানে নাক ছাবি দেবে, ও বেটা জানেই নি, কানে নাক ছাবি পরিয়ে বসে আছে। বলতে ভালো লাগবে? হলো কিছু? কিন্তু মনে কর যে একজন বিউটি পার্লারে কাজ করে যার সার্টিফিকেট রয়েছে, তাকে যদি বলা হয়, তার কাছে যদি সমগ্র উপাদান থাকে, দেখবি আধ ঘন্টার ভিতরে তাকে রেডি করে এত দুর্দান্ত ভাবে সাজিয়ে দেবে যে তুই মেয়েটাকেই চিনতে পারবি না, মনে হবে কোথাকার অপ্সরা নেমে এসছে এই পৃথিবী ভূমিতে। হ্যাঁ কি না বল? তো এই যে উপাদানগুলো থাকবে, কিন্তু উপাদানগুলোকে প্রয়োজন মতো ঠিকঠাক ভাবে আমাদেরকে সাজাতে হবে। যখনই আমরা উপাদানগুলোকে টুকটুক করে সাজিয়ে নেব, তখনই আমাদের ছন্দ নির্ণয় হয়ে যাবে যে এই ছন্দটা কেমন ভাবে গঠিত হয়েছে। বোঝা গেল জায়গাটা? তো ছন্দের উপকরণগুলো আমাদের জানতে হবে। বোঝা গেল বিষয়টা? ছন্দের উপকরণ, চলে আয় ছন্দের উপকরণে দেখ, বা ছন্দের উপাদান। ছন্দের উপাদানের মধ্যে প্রথমে পড়ছে ধ্বনি। আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ ধ্বনি উচ্চারণের বিষয়। আর ছন্দ তৈরি করার জন্য সব থেকে বেশি কাকে প্রাধান্য দিতে হবে রে? উচ্চারণকে। কাকে প্রাধান্য দিতে হবে? উচ্চারণকে। তারপরে আমাদেরকে ধ্বনির পাশাপাশি জানতে হবে বর্ণ। আজকে একটা ভুল তোদের একটা ধারণা,
আমি একটু হালকা করে দেবো আর কি, ভুল করে দেবো, যে আমরা সবসময় জানি যে ধ্বনির লিখিত রূপ বর্ণ, কিন্তু বাস্তবেই ধ্বনির লিখিত রূপ বর্ণ, কিন্তু সবসময় যে ধ্বনির লিখিত রূপ বর্ণ হয় সেটা কিন্তু নয়। এত দূর পর্যন্ত আমাদেরকে জানতে হবে ছন্দের প্রাথমিক নির্ণয়ের জন্য, কিন্তু আসল খেলা শুরু হবে এখান থেকে। অক্ষর বা দল আমাদেরকে জানতে হবে। বারবার দেখ উপাদানগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন এসছে, মাত্রা বা কলা, এগুলো সব ছন্দের উপাদান। মাত্রা বা কলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ছেদ বা অর্থ সাপেক্ষ বিরাম বা ভাবজ্যোতি, এটা একটাই নাম, একজনেই তিনজন, এটা জানতে হবে। জ্যোতি বা অর্থ নিরপেক্ষ বিরাম বা ছন্দ জ্যোতি জানতে হবে। পর্ব ও পর্বাঙ্গ জানতে হবে। অতি পর্ব জানতে হবে। চরণ বা পংক্তি জানতে হবে। স্তবক কি জানতে হবে। লয় কি জানতে হবে। মিল বা মিত্রাক্ষর কি জানতে হবে। আর শেষে আমরা জানবো শ্বাসাঘাত বা প্রস্বর বা বল, ঝোঁক বা স্বরাঘাত। বুঝতে পারছিস? এইগুলো হচ্ছে উপাদান। এগুলো আমাদের আলাদা আলাদা একটা ক্লাস হবে। এই উপাদানগুলো যখনই তোরা জেনে নিবি, ছন্দ তোরা 30 মিনিটে শিখে যাবি। ক মিনিটে? 30 মিনিটে ছন্দ তোরা শিখে যাবি। একটা ছন্দ তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। জাস্ট ওই ছন্দের একটা বৈশিষ্ট্য জানবি, পটপটেই যে উপাদানগুলো হচ্ছে সেট করে দিবি, ছন্দ রেডি। খুব সহজ একটা বিষয়। তোরা এগুলোকে দেখে নিয়ে বিশাল কঠিন কিছু ভাবিস না। যখন আমরা এগুলো আলোচনা করব তখন বুঝতে পারবি যে আসলে মজা জিনিসটা কি জিনিস। বলে এতক্ষণ অবধি কি বিরক্ত লেগেছে তোদের? না স্যার। হ্যাঁ স্যার। তোরা তো বুঝতে পারছিস বিষয়টা, তো বুঝতে পারছিস? হ্যাঁ তাহলে স্যার। এই ছন্দের উপাদানগুলো একটু তোরা মুখস্থ করিস, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কাজ, এইটুকু কঠিন কাজ। পরীক্ষাতে দেবে না যে ছন্দের উপাদান কি, কিন্তু তোরা চেষ্টা করবি মুখস্থ রাখার। না মুখস্থ করলেও যে বিশাল কিছু সেটা নয়, পড়তে পড়তে তো সব মুখস্থ হয়ে যাবে তোদের। ধ্বনি, বর্ণ, অক্ষর বা দল, এইটা খুব ভালো করে করতে হবে। এটার উপরেই বেস করে আছে ছন্দ, এটা নির্ণয়ের উপরেই বেস করে আছে ছন্দ। আর খুব সহজ জিনিস। মাত্রা বা কলা, ছেদ, জ্যোতি, পর্ব পর্বাঙ্গ, অতিপর্ব, চরণ, স্তবক, লয়, মিল। পিভিআরসিআর প্রশ্ন দেখ, লয় দেখেছিস, মাত্রা মাত্রা করা দেখেছিস, অক্ষর বা দল দেখেছিস, এগুলো তো দেখলিস পিভিআরসিআর প্রশ্নতে। তখন এই শব্দগুলো ছিল। অতিপর্ব দেখে এলি, চরণ দেখে এলি, এগুলো তো দেখে এলি। পর্ব পার্থক্য এগুলো দেখে এলি তোরা। উপাদান থেকেই দেখ অর্ধেক প্রশ্ন চলে আসছে তোদের। ছন্দ নির্ণয় থেকে মাত্র একটা প্রশ্ন আসবে, যে এইটা ছন্দ নির্ণয় করে। ঠিক আছে? সুতরাং চাপ আর তোরা কোনো নিবি না। বেশি চাপ নিলেই কিন্তু প্রবলেম। ওকে, তাহলে বল তো নুনুরা, ছন্দ কানে কি করে? শ্রুতি মধুর কানের ভিতরে বসে সঞ্চার ঘটায়, সেটাই হচ্ছে ছন্দ। বোঝা গেল জায়গাটা? বল, আজকে কি ধ্বনি বর্ণতে ঢুকবো নাকি নেক্সট ক্লাসে ঢুকবো? তোরা যেটা বলবি। স্যার নেক্সট ক্লাসে ঢুকবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ধ্বনি জিনিসটা কি, বর্ণ জিনিসটা কি আমরা আলোচনা করব। অতটাও কোনো বিষয় নয়, আমরা জাস্ট এখানে আমরা দুটো বিশ্লেষণ শিখব। ধ্বনি বিশ্লেষণ কিভাবে করা হয়, বর্ণ বিশ্লেষণ কিভাবে করা হয়। কথা দিচ্ছি, এমন কোনো শব্দ থাকবে না যেটা তোরা বিশ্লেষণ করতে পারবি না, ড্যাম শিওর দিয়ে বলছি। এমন কোনো বিষয় থাকবে না যেটা তোদের বাদ চলে যাবে। শুধু একটু ক্লাসটা মনোযোগ সহকারে করিস, হাসিস চলে। পরের ক্লাসে ধ্বনি কি আমরা করব, আমরা বর্ণ জিনিসটা কি আমরা সেটা জানবো। নেক্সট ক্লাস শুধু এটাই। আর তারপরে তোমাদেরকে আমি কাজ দেব, ধ্বনি বিশ্লেষণ করতে দেব, বর্ণ বিশ্লেষণ করতে দেব। তোরা দেখবি খুব সহজেই পারবি। তারপরে আমরা যাব অক্ষর বা দল, তারপর থেকেই মজা শুরু হবে। তাহলে এত দূর অবধি থাকলো। সকলে ভালো থাকিস, পড়াশোনা করিস, আনন্দ কর। আর এই পিডিএফটা সকলে একটু জেরক্স করে নিবি, হ্যাঁ? আর লং কোশ্চেন তোমাদেরকে আলাদা দেওয়া হবে, ঠিক আছে? যেমন ছন্দের গুরুত্ব, ছন্দের প্রয়োজনীয়তা, ওগুলো কিন্তু আলাদাভাবে তোমাদেরকে দেওয়া হবে। ওকে, চলো এবারে কিন্তু 8 পয়েন্ট লাগবে, কিন্তু মনে রাখবি এবার 8 পয়েন্ট মাস্ট লাগবেই। কারণ এই সেমিস্টারেই আছে যেখানে তোরা 8 পয়েন্ট তুলতে পারবি। খুব সহজ একটা সেমিস্টার, স্কোরিং সেমিস্টার এটা। সহজেই তোরা কিন্তু নাম্বারটা তুলতে পারবি। একটু চোখ কান খুলে রাখে ক্লাসগুলো করবি,
রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, না বুঝতে পারলে রেকর্ডিং ক্লাস করবি, তাও যদি না বুঝতে পারিস তো এখানে আমি আছি ছায়ার মতো, ইনফর্ম করবি, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? কিন্তু কেউ না বুঝে যাবি না বাবা, বুঝেই যাবি, ঠিক আছে? তো যাই হোক, চল সকলে ভালো থাক, আনন্দ কর, পড়াশোনা কর। চল তাহলে আজকে এত দূর অবধি থাকলো, নেক্সট আমাদের দেখা হবে 21 তারিখে, কেমন? হ্যাঁ স্যার, গুড নাইট। চল গুড নাইট সকলকে, চল বেরিয়ে যাই।